আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম ওইখানকারই বাংলাদেশের টুকরো টুকরো স্মৃতিগুলি একসাথে গেঁথে মালা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে যান। আর যদি ভালো না লাগে তাও আপনার মনের ভাষাটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করে যান। এই যে দেশে যাওয়ার পরে প্রথম ফুচকা খাওয়া 10 বছর পরে খেয়েছি, ইস কি শান্তি। তারপরও নিজের ভাগিনার রেস্টুরেন্টে বসে পরিবারের সবাইকে একসাথে নিয়ে আনন্দ ঘন মুহূর্তগুলি যে পার করতে পেরেছি সেগুলি তো অনেক স্মৃতি। একটা বছর হয়ে গেছে দেখতে দেখতে পরিবারের এই যে সবার সাথে গিয়ে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া, তারপরে দেখা করা, আবার সব বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া, সেটা মজাটাই অন্যরকম। ভালোবাসার স্মৃতিগুলি, এই দৃশ্য আমি কোথায় পাবো বলেন? পৃথিবীর অন্য কোথাও গেলে কি এই দৃশ্য আমি পাবো, এই সঙ্গ আমি পাবো? তা না। কারণ প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমার কাছে স্মৃতির মতো হয়ে আছে। মনে হচ্ছে কি সেদিন না বাংলাদেশে গেলাম, সেদিন না চলে আসলাম। কিন্তু তা না, দেখতে দেখতে একটা বছর চলে গেল। যারা আমার মতো বা আমাদের মতো প্রবাসী, তাদের মনের ভাষাটা, মনের কষ্টটা হয়তো ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না। কিন্তু অপলক চোখে যখন ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যখন ছবিগুলি চলে আসে, তখন যে মনের ভিতরে যে কী কষ্ট থাকে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। 8-10টা প্রবাসীর মতো আমারও একই অবস্থা। আমরা মেয়েরা থাকি স্বামী সংসারের জন্য প্রবাসে, আর আমাদের হাজব্যান্ডরা মানে ছেলেরা থাকে কাজের জন্য, নিজের ফ্যামিলিকে একটু ভালো করে রাখার জন্য। এই যে দেখেন, বাহির থেকে এসে যখন কেনাকাটা করে এনে যখন ট্রাই করি, এগুলি কোথায় পাবো? মাথায় ফুল গুজে ছবি তোলা এখানে হয় না। যেহেতু শীতের দেশে থাকি, সেখানে হয় না এরকম শাড়ি পরে ছবি তোলা। অথচ বাংলাদেশে কিন্তু তখন শীত ছিল, নভেম্বর মাস ছিল, তারপরেও কিন্তু আমরা শাড়ি পরে ছবি তুলতে পেরেছি। যদিও খুব ক্ষণিকের জন্য, তারপরেও খুবই আনন্দ, মানে কিছু কিছু মুহূর্ত যেগুলি ছিল সেগুলি আসলে ভোলার না। এই যে ননদ, তারপরে যা, শাশুড়ি, শ্বশুর, এদের সঙ্গে যে মোমেন্টগুলি কাটানো, নিজের মা বোনদের সঙ্গে যে মোমেন্টগুলি কাটানো, এটা ছিল আমার মামার বাড়ি, যেখানে আমার শৈশবের বছরের 2-3বার যাওয়া হতো। এখন আর বছরের পর বছর গিয়েও হয়তো একবারও যাওয়া হয়নি। লাস্ট গিয়েছিলাম 2008-এ, আর এই বছর মানে 2023-এ গিয়েছিলাম। তাহলে হিসাব করে দেখুন তো কত বছর পর নিজের নানার বাড়িতে গিয়েছি, মামার বাড়িতে গিয়েছি। দেখা হয়েছে মামার সাথে, নানু তো আর নেই। তারপরেও যে আমার জন্মের পর থেকে যে যেই জায়গাটা দেখে বড় হয়েছি, স্কুল ছুটির পরে যে মার সাথে গিয়ে ঘোরাফেরা, এই স্মৃতিগুলি আমি কোথায় পাবো? আর এই যে জায়গাগুলি আমার 2 সন্তানের, আমার পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া, দেখানো, এগুলি আমি কোথায় পাবো বলেন? আমার শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কি প্রবাসে কি আমি পাবো না। একমাত্র দেশেই পাবো। এই যে দেশের এইভাবে সেজে গুজে বিভিন্ন ঢং করে, আর মেয়ের ক্যামেরার সামনে যখন মা মডেল হিসেবে থাকে, এই যে ছবিগুলি, এইগুলি আমি কোথায় পাবো বলেন? তাই আজকের এই ছবিগুলি মালার মতো গেঁথে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। কারণ আমার স্মৃতিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। জানি না কার কাছে কেমন লাগবে। এই যে আমার বেআইন, যার সঙ্গে আমার ইন্টারের পর থেকে অনেক ভালো সম্পর্ক, ওই আমাদের কাছে আমরা মানে বোনের মতোই বড় থেকেছি। আমাদের কোনো পারিবারিক অনুষ্ঠান হোক, বেড়াতে যাওয়া হোক, যেখানেই যাই না কেন, রোজিনা ছিল বেআইন, বোন, বান্ধবী সব একসাথে। সেই অনেক বছর পর আবার আমরা 4 জন একসাথে। কখনো আমরা ওদেরকে বেআইন হিসেবে লাগলে, বেআইন হলেও আমরা বোনেরা বোনের মতো দেখেছি।
এগুলি আমি কোথায় পাবো বলেন? কি সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমার মেয়েটা, এগুলি কি পাবো? আর পাবো না। আবার যখন যাব, কবে যাব জানি না, তবুও মনের মধ্যে আশার বীজ বুনে রাখি আবার যাব। কিন্তু আবার গেলে কি ওই সময়টা, ওই মুহূর্তটা কি ফিরে আসবে? অবশ্যই না। এই হয়তো আবার যখন যাব দেশে, কত মানুষকে হারাবো, কত মানুষের জন্ম হবে, নতুনরা আমাদের পরিবারের সদস্য হবে, কিন্তু যারা চলে যাবে তাদেরকে তো দেখতে পাবো না। তারা তো আমার খাতায়, স্মৃতির খাতায় রয়ে গেছে। আশা করি এইগুলি আমার ভবিষ্যতে যখন আমার মেয়েরা বড় হবে, আমার এই চ্যানেলটা যদি থাকে, তাহলে ওরা দেখতে পাবে। ওদের জন্যই আমার এই টুকরো টুকরো স্মৃতিগুলি একসাথে গেঁথে রাখি। বড় হয়ে যখন দেখবে মা বাবার সঙ্গে নিজের নানার বাড়ি, দাদার বাড়ি, চাচি, চাচা, ফুপ্পি, ফুপা, তারপরে ওর কাজিনরা, খালামণিরা সবার সঙ্গে যখন ঘুরেছে, দেখেছেন ওদেরও এক সময় যে হ্যাঁ আমরা তো এখানে গিয়েছিলাম, এই মজাটা করেছি। হয়তো ওরা ওদের নেক্সট প্রজন্মের কাছে শেয়ার করবে। ওই আশায় রয়ে গেলাম। জানি না কতটুকু হয়। মানুষ তো, মানুষের মধ্যেই তো আশার বীজ জন্মায়, তাই না? হয়তো কারো আশাটা পূরণ হয়, কারো আশাটা পূরণ হয় না। সেটা সব সময় এবং বিধাতার হাতে, তাই নয় কি? বহু বছর পর বান্ধবীদের সঙ্গে দেখা, এই দেখা অনেক আনন্দের। এত বছর, সেই 95-এর পরে মনে হয় দেখা হলো। এই যে ভাগিনা বউ, সে আমার ননদের বাসায় রান্নার চেষ্টা করছে, ভাগিনার চেষ্টা করছে। এই মুহূর্তগুলি কি আবার ফিরে আসবে বলেন? শ্বশুর বাড়িতে এত বছর পর গিয়েছি, 2008-এ গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি বলতে গ্রামের বাড়িটা, যেখানে এখন আর কেউ থাকে না। তারপরেও পরিবারের সবাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি, দেবর আছে, যা ভাতিজা, ভাগ্নি, সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাওয়া, এই মোমেন্টগুলি আমি কোথায় পাবো বলেন? আমার এই আনন্দঘন মুহূর্তগুলিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বলেই তো ভালো লাগতো। আজকে যদি আমার এই চ্যানেলটা না থাকতো, হয়তো গ্যালারিতে থাকতো, এক সময় ডিলিট হয়ে যেত। কারণ এখন বর্তমান সময়ে কিন্তু ছবি প্রিন্ট আউট করে খুবই কম। আগে যখন আমরা রিল আকারে ছবি তুলতাম না, কম ছবি তুলতাম, কিন্তু প্রিন্ট আউট হতো বেশি, প্রিন্ট হতো বেশি। আর এখন ছবি তুলি বেশি, প্রিন্ট হয় কম। স্মৃতির গ্যালারিতে রয়ে যায়, অথবা মোবাইলের গ্যালারিতে শেয়ার করে থাকি, অথবা এফবিতে। তাই আমার ইউটিউব চ্যানেলটায় আমি ধরে রেখেছি। এটা আমার শ্বশুর বাড়ি। এই জায়গাটায় যারা যায় তারা সবাই এই শাপলা ফুলের সামনে ছবি তোলে। শ্বশুরবাড়ির ভিতরে এক পাশে এটা, অন্য পাশে ছবিগুলি খুব তাড়াহুড়োর মধ্যে ছবিগুলি তোলা, এই জন্যই। কিন্তু যেহেতু বললাম না, শ্বশুরবাড়িতে এখন কেউ থাকে না, যার জন্য ওইভাবে যত্নও নেই। এই যে আমার মেয়ে জীবনে প্রথম ছাগল কোলে নিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি যখন মজা করে ছবিগুলি তুলেছিল আমার বড় মেয়ে। আমার শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক। তারা অনেক জলি মাইন্ডের, ফ্রি মাইন্ডের। এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। বিশেষ করে আমার শ্বশুর, মানে মন মানসিকতার দিক দিয়ে অনেক অনেক ব্রাইট। ব্রাইট বলতে কি বোঝায় জানেন? মানে অনেক খোলা মনের মানুষ। এই খুব মজা করতে পারে আমার শ্বশুর। এবং এই বয়সেও তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই যে ননদের ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলাম, অনেক মজা। মামা ভাগিনা, একটাই মাত্র ভাগিনা। আমার হাজব্যান্ডের একটা বোন, তার মা, একটা ছেলে, একটা মেয়ে। ওরা না আসলে হয়তো মামা ডাকটা শুনতে পেতাম না, মামি ডাকটা শুনতে পেতাম না। তাই আল্লাহর কাছ থেকে এরা দুজন হচ্ছে সবচেয়ে বড় গিফট আমাদের পরিবারের জন্য। ওদের মা বাবার কাছে তো অবশ্যই। বাচ্চাদেরকে নিয়ে প্রথম সমুদ্রে দেখা, দেশের সমুদ্র। কারণ আমি নিজেও এর আগে কখনো দেখিনি বাংলাদেশের সমুদ্র। ইতালিতে প্রথম এসে দেখেছি সমুদ্র, প্লাস দেশে গিয়ে বাংলাদেশের সমুদ্রে এই প্রথম মেয়েদের হাত ধরে দেখেছি। এটার স্বাদ, এটার অনুভূতি, এগুলো কি ভাষায় প্রকাশ করা যায় বলেন?
কত মজা করেছি অনেক। এই 3টা দিন যে কী যে মজা ছিল, না ছিল রান্নাবান্নার ঝামেলা, না ছিল ঘুমানোর ঝামেলা, তাড়াতাড়ি বিছানায় যাও, কোনো কিছুই না, হই হুল্লোড় মজা। আর হোটেল তো আছেই, হোটেলে গিয়ে খাও, হোটেলে গিয়ে ঘুমাও, আর সারাদিন ঘুরে বেড়াও। একটু খালি প্ল্যান করে ব্যাস সারাদিনের প্ল্যানটা করে রাখলেই হয়ে গেল, ইচ্ছে মতো ঘোরা যায়। এই যে একসঙ্গে ছবি তোলা, এটা এইখানেও তুলি, কিন্তু ওইখানে যে এই যে হই হুল্লোড়টা, এটা আমি এখানে কোথায় পাবো বলো? কোথাও পাবো না। একটু ছবি তোলা, এই যে ছবিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলি যে রয়ে যাবে আমার স্মৃতির খাতায়। কারণ ফোনের গ্যালারিটা যখন ফিল আপ হয়ে যায়, তখন আমাকে বাধ্য হয়ে অনেক ছবিগুলি ডিলিট করতে হয়। ডিলিট না করে তো পারি না আসলে। এই জন্যই চিন্তা করলাম এভাবে রেখে দেই না, যখন মন চাইবে, দেখতে ইচ্ছে করবে, তখন না হয় এখান থেকেই দেখে নিব। আর কিছু স্মৃতি আমার বাচ্চাদের জন্য রেখে দিলাম, ওরাও যখন বড় হবে দেখবে। বাংলার নিজের দেশ, নিজের মাটি, এইগুলির মানে কি বলবো, প্রতি টান, সেটা হয়তো প্রবাসে ছিল, দেশে থাকতেও ছিল, কিন্তু প্রবাসে আসলে সেটার অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা দেশকে, এই যে একটা শীতের দিন খেজুরের রস যখন এফবিতে দেখি যে কেউ শীতকালীন বা বিভিন্ন সিজনাল খাবারগুলি খায়, তখন কি আমরা এখানে পাই না। সব কিছু তো আর পাওয়া যায় না। এই জন্যে বলি, খাওয়া, পরিবেশ, ড্রেস, সব কিছুই তো আমাদের এখানে সময়টাকে কাটানো, সময়টাকে উপভোগ করি, নিজের দেশের মতো তৈরি করার চেষ্টা করি, কিন্তু তাই কি পাই? ভালো থাকবেন সবাই।